রঘু চণ্ডীহার অভিজিৎ সেন। খণ্ড ১। শনিবার যখন বছর ১২ বয়স। আজকে এর শেষ পর্ব। রাজমহলের গঙ্গার ধারে বাজিকরের ছাউনি পড়ল সারি সারি। রাজমহল তখন গমগমা জায়গায়। এখানে সেখানে রেলের লাইন বসেছে। গঙ্গায় শয়ে শয়ে মহাজনী নৌকা। গোছগাছ হয়ে গেলে দলের লোকদের ডেকে প্রীতম বলে, এই জায়গায় মনে হচ্ছে পয়সার জায়গা, যে যার মতো করে কাজে লেগে পড়ো। বাপ আমাকে বলেছিল পূর্বের দেশে আসতে, এই সেই পূর্বের দেশ। গোখরপুরের ঠিকানা তো উঠে হচ্ছে, নতুন ঠিকানা বানাতে হবে। এখন পয়সা কামাও। কয়দিনের মধ্যে খবর পেয়ে দারোগা এসে হাজির। প্রীতম বলে, চৌকিদার দিয়ে খবর পাঠালেই হতো হুজুর, কষ্ট করলেন। দারোগা প্রতি ছাউনি উকি দিয়ে দেখল, তারপর বলে, কোথা থেকে এসেছ? প্রীতম মিথ্যা বলে, কেননা এটাই নিয়ম। দারোগা বলে, কতদিন থাকা হবে? প্রীতম অনির্দিষ্ট উত্তর দেয়, কারণ এটাই নিয়ম। দারোগা এরপর জন্তু জানোয়ার দেখে এবং সবচেয়ে দামাল ঘোড়াটি তার পছন্দ হয়। প্রীতম একটু বিপদে পড়ে, কারণ ঘোড়াটি দন্দুর বড় আদরের এবং দন্দুকেই সে সাওয়ার হিসেবে সহ্য করে। সে বলে, হুজুর, ও বজ্জাতকে আপনি পোষাতে পারবেন না, ও হুকুম মানে না, পোষ্য মানে না, নিয়ে গেলেও পালিয়ে আসবে। দারোগা এসব অজুহাত মনে করে। তাছাড়া ঘোড়াটি তার পছন্দ হয়েছে এবং ছেলের জন্য একটা ঘোড়া দরকারও তার। দারোগা বলে, দেখো বাজিকর, জানোয়ারটি আমার চাই, পরে পাঠিয়ে দিও। প্রীতম তাকে বোঝাতে চেষ্টা করে নানাভাবে। বলে, হুজুর, ও জানোয়ার অবাধ্য, আপনি আর 4টের মধ্যে যেটি পছন্দ সেটি নেন, না হলে পরে আমার দোষী করবেন। প্রীতম এসব কথা বলছিল এবং দন্দুর দিকে তাকিয়েছিল। দন্দু গভীর মুখে একটি গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। দারোগা কথা না বাড়িয়ে লাফ দিয়ে নিজের ঘোড়ায় উঠে সঙ্গে চৌকিদার বলে, বাজিকর, ঘোড়া কাল সকালে পৌঁছে যেন, না হলে কপালে দুঃখ আছে। দন্দু হঠাৎ লাফ দিয়ে তার আদরের ঘোড়ায় উঠে বসে। মুহূর্তের মধ্যেই গঙ্গার বালিয়ানিতে নেমে পড়ে। সামনের দিকে ঘোড়া হাঁকাতে থাকে পাগলের মতো। প্রীতম শুধু তাকিয়ে থাকে, কিছু বলে না। দন্দু দূরে মিলিয়ে যেতে থাকে। গঙ্গার বালিয়াতিতে ধুলো উড়ে, তার মধ্যে ধন্দুর মাথায় লাল ফেটটির ঝলক দেখা যায় শুধু। কিন্তু প্রীতম জানে ঘোড়াটি কাল দিতে হবে। অনেক রাত হয়ে যাওয়ার পর ধন্দু ঘোড়াটি নিয়ে ফিরল না। বাজিকরদের খোলা আকাশের নিচে রাত্রির বেলায় আহারের শেষ। সব তাঁবুর সামনে আগুনই প্রায় নিভে এসেছে, কিন্তু ধন্দু ফিরল না। মাঝরাতে প্রীতম আরো 3 জোয়ান বাজিকরকে ডেকে উঠালো। 4 জন সাওয়ার হয়ে গঙ্গার পলিতে ভাগতে থাকে। প্রীতম বলে, আমার বাপ বলছিল, দুনিয়ার সব মাঠে চড়া জানোয়ার তোমার। বালি নামে এক যুবক বলে, কিন্তু তার মধ্যে ভালোটা দারোগার। জ্যোৎস্নালিখিত বালির চড়ার 4 জন ঘোড়া সাওয়ার হঠাৎ হা হা করে হেসে উঠল স্তব্ধ ভেঙ্গে। প্রীতম বলে, ধন্দুটা বোকা, ভালো ঘোড়া মাঠে আরো চড়বে। চাঁদের আলোর বাপ আসে রূপোর মতো চঙ্গাকে গঙ্গা রেখে 2 ক্রোশ পলি ভেঙে তারা। তারপর ধন্দু পায়। গঙ্গার দিকে পেছন দিকে তাকিয়ে বসেছিল। সামনে ঘোড়াটি দাঁড়িয়ে ছবির মতো। এদের আসতে দেখে ধন্দু উঠে দাঁড়ায়। কোনো কথা না বলে নিজের ঘোড়ায় উঠে তাঁবুর দিকে চালাতে থাকে। এরা 4 জন নিস্তব্ধ হয়ে অনুসরণ করে। কিছু সময় পর প্রীতম বলে, তোর নানা বলতো, মাঠে যত জানোয়ার চড়ে তার সবাই বাজিকরেরই। আর ধন্দু বলে, প্রায় বলির কথাটিই বলে, কিন্তু এটা দারোগার। কিন্তু দারোগার মান তো রাখতেই হবে। আজ রাতেই তো এখান থেকে চলে যেতে হবে। পাগল, তাহলে দারোগাকে তোমার অনেক কিছুই দিতে হবে, শুধু ঘোড়ায় হবে না। প্রীতম বলছিল, এই দেশের পয়সা আছে, ভিক্ষামাঙ্গা বাজিকারদের কাছ থেকে আর কি নেবে দারোগা? পরের দিন দারোগার ছেলে এসে হাজির হয়েছিল সকাল সকালই। 20-22 বছরের ছেলে। প্রীতম বলছিল, আসুন ছোট হুজুর, বসুন। ছোকরা বলে, বসতে আসেনি। কোথায় আমার ঘোড়া, কোথায়? বালি ঘোড়াটার লাগাম ধরে কাছে নিয়ে আসে। ধন্দু সেই একটি গাছের নিচে তীর্যকার ভাবে দাঁড়িয়ে। প্রীতম বলে, ছোট হুজুর, ঘোড়াটি বড় বজ্জাত, ভয় হয় আঘাত না করে যেন। দারোগার ছেলে বলে, আমিও বজ্জাত,
দেখা যাক কে বেশি বজ্জাত। সে অত্যন্ত অভিজ্ঞ দাম্ভিক ভঙ্গিতে হাসে, যা দেখে প্রীতম অবাক হয়। ছোকরা লাগামটা হাতে নিয়ে হাতের চাবুকে হাওয়ার আওয়াজ কলে। ঘোড়া চমকে ওঠে। সব তাঁবু থেকে মানুষ বেরিয়ে এসেছে দারোগার ছেলে দেখতে। ছোকরা হঠাৎ লাফ দিয়ে নাঙ্গা পিটাতে সাওয়ার হয়। ঘোড়াটি অবশ্যই বজ্জাত। ভীষণ ডাক ছেড়ে সে পিছনে পা জোড়ো শূন্য ছড়তে থাকে, পরিষ্কার সাওয়ারকে ফেলে দেওয়ার বাসনা। কিন্তু সাওয়ার সহজে পড়ে না। দক্ষতায় সে আঁকড়ে থাকে ঘোড়াটির পিঠে এবং শূন্য চাবুকের শীষ তোলে। জানোয়ারটা পরিহিতি চেঁচায় এবং এমনইভাবে পেছনের পা ছেড়ে যেন পায়ে তার সাপ জড়িয়েছে। দারোগার ছেলে এবার ঘোড়াকে আঘাত করে, তাতে জানোয়ারটা আরো ক্ষিপ্ত হয়। যুবকের মুখ চোখ লাল হয়ে ওঠে উত্তেজনায়। সে আবার লাফ দিয়ে নেমে ঘোড়া থেকে। লাগাম তার হাতেই থাকে। দন্দু শব্দ করে হাসে। প্রীতম কিছু বলতে চায়। যুবক লাওয়াং বারবার ঝটকা মেরে ঘোড়াটাকে আঘাত করে চেষ্টা করে, তারপর উন্মাদ হয়ে চাবুক চালায়। ঘোড়া প্রথমে লাফাতে চেষ্টা করে, কিন্তু দারোগার ছেলে গায়ে শক্ত রাখে। সে নির্মমভাবে চাবুক চালায়। ঘোড়া এবার সামনের পা দুটো তুলে আক্রমণ করার চেষ্টা করে। দ্বন্দ্ব চিৎকার করে ওঠে। বালি আর একজন যুবক ধনুককে দুই দিক টানে হেঁচড়ে তাঁবুর পেছনে নিয়ে যায়। সমস্ত শরীর রক্তাক্ত করে দিয়ে যুবক তার চাবুক থামায়। ঘোড়াটা সতর্ক স্থির হয়ে থাকে। তার সমস্ত শরীর থির থির করে। তার চোখে বিস্ফোরণ। প্রীতম নির্বোধের মতো তাকিয়ে থাকে। যুবকটি আচমকা লাফ দিয়ে ঘোড়ায় ওঠে। জানোয়ারটা এবার তার লাফ হয় না, কিন্তু পেছনের পা দুটো নিচু করে সশস্ত্র হয়ে থাকে। যুবক পা দিয়ে তলপেট লাথি মারে, ঘোড়া চালাতে শুরু করে। লাগাম টেনে দারোগার ছেলে ঘোড়ার মুখ ঘোরায়, তারপর প্রীতমের দিকে তাকায়, হাত তোলে, বলে, চলি সর্দার। ঘোড়া অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও রাস্তায় উঠে যায়। রাজমহল, বারহেট, তিন পাহাড়, সাহেবগঞ্জের হাটে বাজারে প্রীতমের দল রঙিন কামিজ আর ঘাকড়া উড়িয়ে নতুন বিহলতা আনে। মোষের শিঙে বাঁধা দড়ি দুই পাশে বাঁশ দিয়ে টেলে টনটনে করে রাখে। তার উপরে লম্বা বাঁশ হাতে যে রমণী চলে ফিরে, আগুপিছু করে, শরীর বড় টানটান আর চোখ মুখে আগুন মেশোনা, তার গায়ের চাপড়া ফাঁকা গরমের রঙের মতো। নিচের যেন মানুষ টলক বজায়, তার মাথায় রঙিন ফিরনি, আর একজন উপর আলীর চলার দিকে তীক্ষ্ণ নজর রেখে বিচিত্র গান গায়, যে ভাষা কেউ বোঝে না, কিন্তু সুরের মাদকতা এড়িয়ে যেতে পারে না। নতুন নতুন বসতি, সব নতুন নতুন মানুষ, উঠতি বড় লোক, জাকজমক ঠাই সবই নতুন। বাজিকর ভাবে, হা, এমন জায়গায় বাজিকরের উপযুক্ত বটে। সাহেব, পুলিশ, মুন্সি, মহাজন, সুটকি, কয়লা, মদক, দালাল সব নিয়ে এক ব্যাপক লুটের বন্দোবস্ত। প্রথমে বোঝা যায় না কে লুট করে তাকে আর কে লুট হয়। এই ভারী মজার ব্যাপার। যে লুট করে সে উল্লাসে বোঝা যায়, কিন্তু যে মানুষ লুট হচ্ছে সে কেমন করে দিনের শেষে শুকিয়ে দোকানের হুল্লোড় করে, মোরগ লড়াই বাজি রেখে হাটে আনা শেষ সম্বল। প্রীতম বলে, বাজিকরের বেটারা, চোখে কান খোলা রেখে চলো, দেখে বুঝে চলো, পয়সা তোমাদের হাতে আসবে, দুঃখ তোমাদের ঘুষবে। হাটের মাঝখানে বাজিকর খেলোয়াড়ের খেলায় আসর যখন জমে ওঠে, তখন প্রীতম তার কিছু লোকদের ছড়িয়ে দেয় হাটের মধ্যে। তার নানা রকম মনোহারী জিনিস বিক্রি করে অবিশ্বাস্য নিয়মে। একটি রঙিন পুঁতির মালার বদলে এক ঝুড়ি চাল পাওয়া যায়, একখানা গলার চিরুনিতে পাওয়া যায় 500 সরিষে। নেশার জিনিসের বদলে সর্বস্ব দিত মানুষ রাজি থাকে। এইসব দেয় কারা? এইসব দেয় দূর দূর গ্রাম থেকে গরুর গাড়িতে অথবা পিঠের বাঁকে শস্য নিয়ে আসে, যাদের কাছে গোজা একটি বাঁশ অবশ্যই হাত খালি হওয়ার অপেক্ষায় থাকে, যখন যে সমস্ত গ্লানি ও শ্রমকে ভুলে সেই বাঁশিতে ফু দেয়। এই মানুষগুলো চকচকে কালো, উজ্জ্বল দাঁত তাদের,
অপরন্তু তাদের আনন্দ। প্রীতম তাদের দেখছিল বিস্ময়ের সঙ্গে। এরা বাদিয়ে বাজেকারের মতো নয়, এরা সাধারণ গৃহস্থের মতোই নয়, এরা পণ্ডিত নয়, মূর্খ নয়, প্রকৃতিতে খেটে খাওয়া মানুষেরা। পাহাড় ভেঙে জঙ্গলে পরিষ্কার করে অবিশ্বাস্য নিষ্ঠায় তারা ফসলের জমি তৈরি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, তারপরে গান গায় ও নাচে জীবন উপভোগ করে। এই মানুষ হও, এই মানুষ সাঁওতাল। প্রীতম দেখছিল রাজমহল, বারহেট, পিঁপড়া ইত্যাদি শহর গ্রামের এইসব মানুষদেরকে। মানুষের দ্রব্য ক্রয় ও বিনিময় যাই করুক না কেন, প্রায় সবসময় অত্র প্রকারান্ত থাকে। যখন বেচে জনশক্তি থাকে এরকম, যার নাম হেঁচকা, অর্থাৎ ঝুড়ি শুদ্ধ অথবা গাড়ি শুদ্ধ, কখনোই ওজনের নয়। আর যখন ক্রয় করে তখন গোলাধার, মহাজন অথবা যে কোনো ক্রেতাই হোক না কেন, পদ্ধতিটা হয় ওজনের। সে সময় যে বাটখারা ব্যবহার হয় তার কোনো নির্দিষ্ট ওজন মান নেই কোনো সাধারণ সর্বজনীয়তা। যে যেমন ভাবে পারে জটিল বর্জিত হড়কে বুঝিয়ে দিচ্ছে, তা ওজনে হোক কিংবা পয়সাতে হোক। কি আশ্চর্য, এরা বোঝা যাচ্ছে মেনে নিচ্ছে, খুবই খুশি অখুশি তাও মনে হচ্ছে না। সুতরাং পৃথক মনোযোগ দিয়ে কিছু সঞ্চয়ের দিকে। তার বহুদৃষ্টি ইন্দ্রই বলছিল এই অবস্থায় বেশি দিন চলবে না, কাজেই যতদিন চলে ততদিন বাজার গরম থাকে, তার মধ্যেই তারা যাযাবার ব্যবসায়িক অর্থ উপার্জন করতে থাকে। সে পরতাপ ও জিল্লু এই দুই বাজিগরকে ঘোড়া করে মুর্শিদাবাদ পাঠায় সওদা আনতে। রূপা, তামা, পিতল এবং গালার নানা ধরনের গহনা ও অন্য মোহনার্য জিনিসের চলন খুব বেশি। মনোহারি, আচ্ছা। সে পরতাপ ও জিল্লু এই দুজন বাজিগরকে ঘোড়ায় করে মুর্শিদাবাদ পাঠায় সওদা আনতে। রূপা, তামা, পিতল ও গলার নানা ধরনের গহনা এবং অন্যান্য মনোহারী জিনিসের চলন খুবই বেশি। এইসবের বিনিময়ে পাওয়া যায় খাদ্যশস্য ও তৈলবীজ, যা আবার গোলদার কিংবা যে কোনো ব্যবসায়ীর কাছে নগদ টাকায় বেচা যায়। দাম ইদানিং খুবই ভালো, বেশ সের গম, 15 সের চাল অথবা 10 সের তৈলবীজের বদলে 1 থেকে 1.5 টাকা পাওয়া যায়। আর এইসব চাল, গম কিংবা তৈলবীজ চতুর মানুষের পক্ষে সংগ্রহ করা মোটেই কঠিন। প্রীতম বলে, উইসের বাচ্চাগুলো ভালো করে ঘাস জল দাও তোমরা, এগুলো এবার হাটে তুলব। বাজিগরের ছাউনিতে জানোয়ার কিনতে হামেশাই মানুষ আসে। দয়ারাম ভকাত নামে এক মহাজন মহিষ কিনতে এসে প্রীতমের সাথে আলাপ জমায়। বাজিগরের হালচাল, ব্যবসা বাণিজ্য ও ওষুধপত্রের খোঁজ নেয়। প্রচুর সম্পদের মালিক দয়ারামের দেহে সুখ নেই। প্রীতম জানে দয়ারামের যা বয়স তাতে দেহে নতুন করে সুখ আসা সম্ভব নয়, কিন্তু জানু মহাজন সমস্ত কিছু বুঝেও এই জিনিস বুঝতে পারবে না, এও প্রীতম জানে। আর বুঝলে পরে বাজিগররাই বা চলে কিসে? কিন্তু দয়ারাম ব্যবসাদার, কাজেই মোষ কেনার ব্যাপারটাই সে প্রথমে উত্থাপন করে। গুহ ব্যাপার, যার সঙ্গে দুর্বলতা জড়িত, তারপরে প্রসঙ্গ হিসাবে রেখে দেয়। আবার প্রীতম জাত বাদিয়া, সেও জানে এরপরে দয়ারামের কাছ থেকে কি প্রস্তাব স্বাভাবিকভাবে আসতে পারে। সে সালমাকে কাছাকাছি রাখে। সালমা প্রৌঢ়া, কিন্তু তার শরীর কোনো অজ্ঞাত কারণে টনটনে ও স্তনদায় এখনো উদ্দিত। দয়ারাম বলে, বাজিগর, তোমার এই দফায় উইসের দাম 80 টাকার বেশি হওয়ার কথা না। প্রীতম বলে, মহাজন, আদমি আপনি, জানোয়ারের দাম আপনি থেকে ভালো কে জানবে? তবে কেন মন্দি 22, পুরো জোয়ান হলে এটা হাতির কাজ করবে। মুঙ্গেরে কি ভালো 22 হয়?
আমার জানা নেই বাজিকর, তোমার দামটা শুনি। মালিক ঠিকঠাক যদি বলতেন তো বলি, 300 এর দাম হয়। বেচার দাম বলো বাজিকর। দয়ারাম ভগতকে এই তল্লাটে সবাই চেনে, জানোয়ার কিনবে বলেই তোমার কাছে আসা। আর 10টা বাজে লোকের মতো তোমার ছাউনি দেখতে ছল করে আসেনি। সুযোগ পেয়ে প্রীতম একটু গম্ভীর হয়, বলে মালিক, বাজিকরের হাটে বাজারে ঘুরে বেড়াই, খেলা দেখাই, হাজার দ্রব্যের বেচাতি করি, তাকে দেখার জন্য ছাউনি আসতে হয় না। কৃষ্ণজির নাম নিয়ে বললেন, যে দাম বললেন তা নিয়ে আজকাল একটা ধাড়ি সরও কিনা যায় না। আর রাম রাম, সকালবেলাটা ওই জানোয়ারের নাম নিয়ে দিনটা মাটি করলেন আমার। এই জিনিস কখনো কিনিনি, তাই দামও জানি না, তবে এই কথা জানি বাজিকর, ও দাম নিয়ে একটু মানুষ কেনা যায়। হ্যাঁ, জঙ্গি আদমি এটা কিনতে পারেন বটে, কিন্তু মুগেন্দ্রি বাইস হবে না। তবেই দেখো, একটা আদমির থেকে একটা বাইসের দাম তুমি বেশ বলছো, এটাই ঠিক হচ্ছে? সুযোগ বুঝে সালমা আসলো জায়গায় ঘা মেরে দয়ারামের, বলে, আদমির থেকে জানোয়ারের দাম সবসময় বেশি থাকে। জনভমর এমনই তো দেখে আসছি ভগতজি। যেমন ধরো, রাত্রেবেলা কোনো অরাতের কাছে তোমার দাম কি হবে? দয়ারাম কথাটা গায়ে না মেখে রঙ্গোচ্ছলে নেয়, বলে, সাবাস বলেছ ভানুমতি। অস্বীকার করি না, আক্ষেপ কিছুটা আছে বটে দয়ারামের। জড়িবুটি গুণতুকে তোমার নামও শুনেছি। দয়া করো, দরকার তোমার সঙ্গীও। আরো বলি, ভানুমতি, তুলনাটা তোমার লাগছেই হল না। তারপর মোষের দাম নিয়ে একটা ক্লান্তিকর টানাটানি করে শেষ পর্যন্ত উভয় 1500 টাকা রাজি হয়। ততক্ষণে সালমা উঠে চলে গেছে। দয়ারাম তার চাউনি খুঁজে বের করে নেয়। সালমা তার জন্যই অপেক্ষা করছিল, অথচ সে ভাব মুখে প্রকাশ করে না। দয়ারাম বলে, ভাতি, তোমার গুণের কথা শুনেছি 2-4 জনের কাছে, তার মধ্যে জানকিরাম দারোগাও আছে। দারোগা আমার বন্ধু লোক। তবে তো তোমার খাতির করতেই হয় মালিক। সালমা এভাবেই কথা বলে। সব কথাই উদ্দেশ্য, একটা সরস তাচ্ছিল্য টের পায়ে যায়। বস্তুত সালমা মানুষের অন্তরঙ্গ জীবন বড় বেশি দেখছে, বিশেষ করে গৃহস্থ মানুষের যেসব বৈচিত্র্য গোপনতা আছে, বাজিকরের মিল নেই তার সঙ্গে কিছুতেই। অথচ সালমার কালো চোখের তারায় সামনে বসা মানুষটির কাছে কিছুই ধরা পড়ে না। সবচেয়ে বেশি ধরা পড়ে তার রহস্যময় মনের অন্ধকারে, যেমন আকাঙ্ক্ষাগুলো নড়চড় করে। দয়ারাম বলে, সব যখন আছে, হাতটা তোমার দেখিয়ে যাই ভানুমতি। সালমা তার মুখের দিকে তাকিয়ে হাতটা টেনে নেয়। নরম চর্বিযুক্ত হাত, 3টে পাথর বসানো আঙ্গুলে আংটি, জবদির হাড় নরম, কবজিতে বেশ কোনো শীট দেখা যায় না। সালমা আবার তার মুখের দিকে, চোখের দিকে ও দেহের অন্যত্র দ্রুত দৃষ্টিপাত করে নেয়। গলায় তুলসীর মালা। দয়ারামের দেহ অধিক মেদ নেই, মুখে আবসা লেগে আছে কর্কশ বিরক্ত লোভ ও দাপট। সালমা তার হাত ছেড়ে দিয়ে গলার দিকে তাকিয়ে রইল, তীক্ষ্ণ অথচ অদৃশ্য তার। তারপর দয়ারামের মুখের দিকে তাকিয়ে শুকায়, কি জানতে চাও মালিক? সব তো জানতেই চাই ভাতি, ভূত ভবিষ্যৎ বর্তমান। আগে টাকা দাও। দয়ারাম হেসে কোমর ঝেঁকে থেকে 2 টাকা বের করে সালমার দিকে দেয়। সালমা বলে, 2 টাকা হবে না, আরো 2 টাকা বের করো। দয়ারাম তাই করে। সালমা বলে, শোনো মালিক, দিন তোমার ভালো যাচ্ছে না, পয়সাও আসছে প্রচুর, কিন্তু মনে নেই, কারণ শরীর আর কথা শুনছে না। একটি আদরের জিনিস অথবা জনকে হারিয়ে শোকে বলতে পারছো না, আবার কিছু করারও নেই, মেনে নিচ্ছ, তাই নয় কি? দয়ারাম সালমার হাত চেপে ধরে, ঠিক বলছিস তুই ভানুমতি। সালমা হাত ছাড়িয়ে নেয়, অন্যদিকে তাকিয়ে বলে, 2 বছরের মধ্যে তোমার আরো দুর্দিন আসবে। তোমার এই ধন সম্পত্তি আর কোনো কাজেও নাও লাগতে পারে। দয়ারামের নাকের পাশে ঘাম ঝাঁকে, আঁকতে উঠে বলে, কেন, কি হয়েছে বাতি?
আমি বলতে পারবো না, তবে আমি দেখতে পারছি তোমার সুদিন স্থায়ী হবে না। দুর্দিন কি করে কাটবে? সালমা চোখ বুজে বসে থাকে, তারপর বলে, আর কিছু দেখতে পারছি না, আর কিছু দেখতে পারছি না। দয়ারাম অনেকক্ষণ চুপ করে বসে থাকে খাটিয়াতে। প্রকাশ্যই ভয়ানক ঘাবড়ে গেছে সে। আতিপাতি করে নিজের অভ্যন্তরে এবং পারিপার্শ্বিক খুঁজে কোনো রকম অদৃশ্য সত্যকে আবিষ্কার করতে পারে না। কোম্পানির আমলে ভাগ বকরি একত্রে জল খায়, আর সেই কোম্পানির থানা পুলিশ সাহেব হাকিম সবই তো তারা দেয়। সাহাবি আইনের বাইরে সে কিছুই করে না। তবে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসে তার। সে ভাবে বাজিগর রমণী এই রকমের বুঝগিরি। সে বলে, ভানুমতি, সে যা হবার হবে। এখন কিছু দাওয়াইয়ের ব্যবস্থা করো। জানকী রাম দারোগা তোমার দাওয়াইয়ের কথা আমাকে বলেছেন। সালমা উঠে যেতে বলে, দাওয়াই বানাতে হবে। 2 দিন বাদে লোক পাঠিয়ে দিও 2 টাকা দিয়ে। সালমা উঠে চলে যায়। দাওরামও ওঠে। তার চাকর মোষের দড়ি হাতে নিয়ে অপেক্ষা করছিল তার জন্য। একজন সাঁওতাল, অদ্ভুত শান্ত ও নিরীহ মানুষ উনি। এতক্ষণে কারোর সঙ্গে একটা কথা বলেনি। লোকটি জওয়ান ও বিষণ্ণ। দয়ারাম গাছে বেঁধে ঘোড়ার কাছে গেলে সেই সাঁওতাল মোষের দড়ি ছেড়ে দিয়ে ঘোড়ার পায়ের কাছে উবু হয়ে বসে। দয়ারাম তার ঘাড়ের ওপর পা রেখে ঘোড়ায় ওঠে। সে দুদিকে পা ঝুলিয়ে বসতে পারে না। দয়ারাম চলে গেলে সালমা প্রীতমের কাছে আসে। প্রীতম সালমার কাছে বছর 5 ছোট, কিন্তু উভয়ের মধ্যে গোপনীয়তা আছে। দ্বন্দ্ব, প্রেমা ও পরতাপের মা যতদিন বেঁচে ছিল ততদিন ব্যাপারটা সত্যিকার গোপনীয় পর্যায়ে ছিল। কিন্তু সেই রুক্ষ স্ত্রী লোকটি প্রীতমকে সময় থাকতেই রেহাই দিয়ে গিয়েছিল। যক্ষারোগে মারা যায়। কিন্তু তা সত্ত্বেও সালমা প্রীতমের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আসেনি। এর মধ্যে কিছু অতীত বিদ্যমান। কোনো এক দূর অতীতে বাজিকর ও বানজারা এই 2 যাযাবর গোষ্ঠী একই জায়গায় ছাউনি ফেলে। সেই সময় প্রীতমের বাপ জোয়ান বসেছিল। ধনু বাজানরা যুবতী পাগল করেছিল। তারপর 2 দল যখন 2 দিকের রাস্তায় ধরে, তখন দেখা গিয়েছিল বানজারদের দলে 1 যুবতী কম ও বাজিগরদের 1 যুবতী বেশি। সে যুবতী মা সালমা। ধনুর নিজস্ব স্ত্রী সন্তানাদি থাকতেও অতিরিক্ত হিসেবে সেও ছিল। সালমা তার প্রথম সন্তান। এই সন্তান পিতৃত্বের দাবিদারকে এই সম্পর্কে সালমার মায়ের সংশয় ছিল। পরবর্তীকালে সেই যুবতী আরো 2 বার গর্ভবতী হয় ধনুর সহায়। প্রথমবারে সে মৃত সন্তান প্রসব করে, আর দ্বিতীয়বার সন্তান সহ নিজেই মারা যায়। কাজেই ধনুর সংসার সালমা মানুষ হয়। কালক্রমে যুবতী হয় এবং কোনো এক সময় তার কাছে 5 বছরের ছোট প্রীতমের উপর দুর্বার আকর্ষণীয় বোধ হয়। এর আগেই অবশ্য প্রীতমের বিয়ে হয়েছিল, কিন্তু সালমা তখনও বিয়ে হয়নি, কারণ সালমা তখন মনস্থির করতে পারেনি বাজিগরের দলে ও দলের বাইরে কোন তার প্রার্থীর সংখ্যা ছিল ভারী। ফলে সালমা হয়েছিল দাম্ভিক। এই ধরনের সুন্দরীদের স্তুতি করার জন্য অনেক মানুষ থাকে বলে অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি হয়। যেমন সালমার, তার সারা জীবন সিদ্ধান্ত নেওয়াই হলো না। শেষে ক্রমশই তার প্রেমিকারা হতাশ হতে হতে সংখ্যায় কমে যায়। সালমার দদ্দ তাকে সময় দিতে ব্যর্থ হয়। তারপর আর এক সময় সে নিজেকে দেখল নিঃসঙ্গ। সেই সময় প্রীতমের বিয়ে হয়। প্রীতম তার স্ত্রীকে নিয়ে সালমার চোখের সামনে সারাক্ষণ মশগুল থাকে। সেই প্রীতম যার সঙ্গে সালমা একসঙ্গে বড় হয় এবং চিরকাল যষ্টি হিসেবে আধিপত্য বিস্তার করে এসেছে, সেই প্রীতম এখন 2 জনের সম্পর্ক আলাদা জগতে হয়ে গেছে। সালমার একাকিত্ব আরো ভারী করে। প্রথমত সালমা একটি অস্থিতি ছিল, পরে সে অস্থিতি ঈর্ষায় পরিণত হয়।
এবং কখনো নিজের অজান্তেই প্রীতমের স্ত্রী সে প্রতিদ্বন্দ্বী করে ফেলে। শুরু হয় এক বিচিত্র অধ্যায় যা বাজিগরদের মধ্যেই সম্ভব। প্রীতমের স্ত্রী ছিল নরম চেহারার মানুষ, হয়তো যাযাবীর জীবনের উপযুক্ত নয়। তন্দু জন্মাবার পরই তার শরীর ভাঙতে শুরু করে। প্রেমের জন্মের পরই সে রোজ ভোগ করে। তারপর যখন সে পেটে তখনই ধরা পড়ে তার যক্ষারোগ। এরপর ছিল সালমার কর্তৃত্বের যন্ত্রণা, যা সালমাকে তৃপ্তি দিত, প্রীতমকে আহত করত ও ধন্দুকের মাকে জীবন সম্বন্ধে হতাশ করত। ক্রমশ রুগ্ন স্ত্রী যাযাবরের জীবন অসহ্য হয়ে উঠতে প্রীতম সালমার কাছে ধার দেয়। যেহেতু তার সঙ্গে বড় হয়েছে তাই পরস্পর ভালোবাসত। প্রীতম সালমার কর্তৃত্বে শৈশব থেকে অভ্যস্ত, তাই এখন দলের সর্দার হয়েও সালমার কোনো কাজ কিংবা সিদ্ধান্তে প্রতিবাদ করে না। আর এখন দীর্ঘকালের অভ্যাসবশত প্রায় সব সময় সালমার পরামর্শ নেয় প্রীতম। ধন্দুর মায়ের মৃত্যুর পর তাদের সম্পর্ক যখন বিশেষ কারো কাছে অপ্রকাশ্য থাকে না, তখন দলের কথা ওঠে। দল মূলত এই বিষয় নীতির দিকটাই বিচার করেছিল। ধনু আবার প্রীতমকে বিয়ে করার কথা বলছিল। প্রীতম রাজি হয়নি এই জন্য যে সালমা তার কাছে অপরিহার্য ছিল। রাজি হয়নি কারণ সালমান নিঃসঙ্গতা তাকে ব্যতীত করে। আবার সালমা ও প্রীতম উভয়ের মধ্যে যখন বিয়ের প্রসঙ্গ ওঠে তখন দুজনেই এই ব্যাপারটা শিউরে উঠেছিল, কেননা দুজনই ধমনীতে একই রক্ত বইছে কিনা এই সম্পর্কে তারা নিঃসংশয় ছিল না। কেননা 1000 বছর আগে তখন তারা কোনো এক বিশাল নদীর ধারে স্থায়ী বসবাস করত। সেই সময়কার পৌরাণিক স্মৃতি তাদের ভারাক্রান্ত করত। যখন তাদের কোনো প্রাচীন পুরুষ পুরা এক নর্তকীর প্রতি আসক্ত হয় এবং তাকে বিয়ে করতে চায়, তারপর শুরু হয় সেই অন্তঃকলহ যা তাদের স্থায়ী বসবাসে ছিন্নভিন্ন করে। মানুষ তখন দুটি দলে বিভক্ত হয়ে গেছিল। পুরো বিপরীত দাবি তুলছিল এই বিয়ে হতে পারে না, কেননা পালি নামে সেই নর্তকী নাকি তার বোন, সুতরাং বিয়ে হবে অসামাজিক ও অমঙ্গল। পুরোরা সমর্থ বলছিল এই বিয়ে হবেই, কেননা পালি যে পুরার বোন এর কোনো প্রমাণ নেই। তারপর পুরো পালির বিয়ে হয় এবং সঙ্গে সঙ্গে দেবতার অভিশাপ নেমে আসে তাদের ওপর। অনন্তকালে সমস্ত মানুষ নষ্ট হয়। পুরো ও পালি দেশে দেশান্তরে পালিয়ে ঘুরে বেড়ায়, আশ্রয় খোঁজে। দেবদেবী অভিশাপ দিয়ে দেয়, তোমরা এই বৃক্ষের ফল 2 বার খেতে পারবে না, এক জলাশয়ের জল 2 বার পান করতে পারবে না, নানান রকমের অভিশাপ দেয়। এই ছিল দেবতার অভিশাপ। সেই থেকে বাজিকর পথে প্রান্তরে ঘুরছে, সেই থেকে সেই দেবতা থেকে বঞ্চিত। গৃহস্থল গৃহের নিকট থেকে পর্যন্ত থেকে যায়, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে না। সুতরাং বাজিকর এই বিভিন্ন জীবন, এই অস্থির চলমান জীবন আশ্রয় করে আছে। সে নিজেকে ভুলিয়েছে নাচ গান ও চিন্তাহীন সরল জীবনযাত্রায়। সে শিখেছে মানুষকে ঠকাতে ও তা নিয়েই তার অহংকার। সে গ্রহণ করেছে বিচিত্র ভিক্ষাবৃত্তি, যার জন্য কোনো সংকোচ নেই। তবুও প্রাচীন কিছু স্মৃতি বা পাপবোধ কিংবা নিতান্তই বিশ্বাস থেকে এখনো চলিত নিযুক্ত রেখে আস্তিক চিন্তায় কিছু ভীতি ও দরুণ দুর্দশায় তাদের সমস্ত ভীতিহীন জীবনযাত্রাকে বেঁধে রেখে নিয়মে নিরতে। কিন্তু এই নিয়মে নিগড় থেকে বেগবান অন্য কিছু তাকিয়ে একজন অন্যের সঙ্গে যুক্তি রাখত। প্রীতম কিংবা সালমা কেউ জানবে না তাদের পরবর্তী তৃতীয় ও চতুর্থ পুরুষের বিষয়টি, যে বাধ্যকতায় পুরা ও পালি আনিত অভিশাপ মূল্যহীন হয়ে যাবে। সালমা বলে মানুষটা লোভী ও বজ্জাত। প্রীতম বলে তাতে তোর কি, তাতে বাজিগরের কি আসে যায়, পয়সা তো রোজগার হচ্ছে। তুই আজকাল খুব পয়সা চিনছিস রে, ভগাত আর বেনিয়াদের মতো খালি পয়সা চিন্তা তোর।
পয়সা ছাড়া দল বাঁচবো না, তুইও বাঁচবি না, ভয় হয়। এরপরে তুই কবে আবার ঘরে গৃহস্থলীর কথা ভাবতে শুরু করলি দলের জন্য? ঘর গৃহস্থলী বাজিগরের নয় কেন? পয়সা চিনস কেন? কি জানি বাজিগরের কেন পথে ঘোরে, বাজিগররা কেন ঘর বাঁধে না, এসব মাথায় আজকাল আসে, মাঝে মাঝে আসে না? ঘর বাঁধবি, তারপর রাতের পর রাত সারা জীবন সেই এক ছাউনির নিচে থাকলাম, এক পুকুরের জল খাবি সারা জীবন খেলাম, চেনা পথে হাঁটবি সারা জীবন হাঁটলাম। কোনো মানুষটা হবি তুই দয়ারাম ভগাত না? তোর এই বাঁধা চাকরটার যার ঘাড়ের ওপর পা রেখে ভগাত ঘোড়ায় উঠল। সালমা: হা হা, বল, এত ভাবি নাই। দলের সর্দার তুই, প্রীতম, তোর ভাবা দরকার। বাদিয়া, বাজিকর, বাঞ্জারারা জীবনে তো সবার জন্য এই রকম রাস্তা, কিন্তু এই গরস্তের রাস্তা সবার আলাদা। হ্যাঁ, সেটাই ভয়। গৃহস্থ হওয়া মানে বাঁধা জানোয়ার, দুই তার শেষ বিন্দু রক্তেও বের করে নেওয়া যায়। তবুও তুই বাঁধা জানোয়ার হওয়ার কথা ভাবছিস? ভাবছি কেন? বাজিকর বাদিয়ার দিন বোধহয় শেষ হয়ে আসলো। পশ্চিম থেকে পূবে এই যে ক্রমান্বয়ে হেঁটে যাওয়া, সেই পূর্ব দিকের সামনে বোধহয় অন্য কোনো পশ্চিমা গায়ে ঠেলে দিবে। কিন্তু দেখ, বাজিকরের পাল্লা আবার রাস্তা থাকবে না, সব রাস্তা সাহেবরা রেল দিকে বাধা ফেলছে, দেখছিস না? দুইজনে খুব সিদ্ধান্তহীনতায় ভুগছে, দুইজনের ঝোঁক দুই বিপরীত মেরুতে। কিন্তু মজা এই, কারো কেই খুব দৃঢ় নয়। প্রীতম স্পষ্ট মানুষগুলোর অস্তিত্ব রক্ষার প্রশ্ন নিয়ে চিন্তিত, কিন্তু সালমার তেমন কিছু নেই। তার কাছে স্থায়ী খুব একটা আশাবঞ্চক নয়, আবার চলমানও এখন খুব ছন্নমন্ন মনে হয়। অতঃপর তাদের এই বহির্জগৎ সম্বন্ধে আলোচনায় প্রবৃত্তি হয়। যদিও বাজিগরের জীবন পরিশ্রমহীন নয়, তবুও উৎপাদনশীল জীবনযাত্রা তাদের অপরিচিত না হলেও তার বিধি উপকরণ সম্বন্ধে তারা কোনো কর্মকাণ্ডই জানে না। বাজার হাটে বাজকের সামনে পণ্য বিক্রির সময় বাগিদার এসে উপস্থিত হয়। দালাল যেমন মাটি খুঁড়ে বের হয়, এমনকি নিতান্ত খেলা দেখিয়ে যে ভিক্ষাবৃত্তি বা বাজিগরের একান্ত নিজস্ব, সেখানেও ভাগ দিতে হয় দারোগা, পুলিশকে, ইভেন এলাকার মানুষকেও অনেক সময়। যেমন বাজিকর ভাবে কেবলমাত্র যাযাবরই জীবনকে সঠিক জানে বা জীবনকে পুরোপুরি উপভোগ করে। এই ভাবনা ঠিক কিনা এখন এরকম সমস্যা কারো মগজে আসতে পারে। বেশ কয়েক বছর আগে সালমাকে এক সন্ন্যাসী বলেছিল, ঈশ্বরের শরণাপন্ন হও, কেননা পাপ অধিক হলে এই দৃশ্যমান পৃথিবী ধ্বংস হবে। তখন রেহাই পাবে না, পাপীরা নয়। সালমার ধারণা হয়েছিল লোকটি তার রূপের মজেছে, তাই এসব তাকে দলে ভেড়ানোর ফন্দি। সে হেসেছিল এবং অবজ্ঞা দেখিয়ে চলে এসেছিল। অথচ পরে অনেকে চিন্তা করে বুঝতে পারেনি কি আকর্ষণে এই লোকটার কাছে সে গিয়েছিল। সে নিজে মানুষের হাত দেখে ও ছক পেতে মানুষের ভাগ্য নির্ধারণ করে। নিধান দেয় শুভ ও অশুভের, কিন্তু এসবের সঙ্গে বাজিকরের কোনো সম্পর্ক নেই। অন্তত এতকাল তো ছিল না। এত চমৎকার নিসর্গ, পেছনের গঙ্গা, যেখান থেকে বছরের এই সময় যখন খুশি দমকা হাওয়া উঠে এসে আশ্রে পড়তে পারে, নিয়ত সঞ্চরণশীল নৌকাগুলোর স্বতন্ত্র করতে পারে। অথবা দূরের ওই পাহাড় এখন কি চমৎকার ঝমকাচ্ছে, সবুজ মুহূর্তে তার রং বদলায় সম্পূর্ণ বিপরীতে। তবুও এই মুহূর্তে প্রাণবন্ত ও রঙিন এইসব প্রাকৃতিক দৃশ্য। আর যদি উঠে দাঁড়ানো যায়, তাহলে ডান পাশের আম বাগানটার ভেতরটাই চোখে পড়বে, কুৎসিত বিবর্ণ সব মালখানা,
আড়ত অস্থায়ী চালার সারি, যেখানে হরদম মাল ও মানুষ এসে জড়ো হচ্ছে, কুৎসিত আওয়াজ, ঝগড়া, হাসি ও কখনো কখনো দাঙ্গা এসব প্রবাহমান মিশছে। অথবা আরো একটু এগিয়ে, যেখানে ভারী মহাজনী ও গহনা নৌকার মাল উঠছে, বিচিত্র সব পণ্য, ক্ষেত থেকে আসা মানুষের উদ্ভাবনীয় ও নৈপুণ্যের বাস্তবতা, শ্রম, ধান, তৈলবীজ, পাট ও বস্ত্র, শিল্প সামগ্রী অথবা অন্যান্য পণ্য, এমনকি বধের জন্য নিত পশুর দাঙ্গল ও কৃতদাস ও বেশ্যা হওয়ার জন্য কৃত ও সংগৃহীত মানুষ। এই কর্মকাণ্ডে যুক্ত মানুষ যে গাম ফেলছে, যে হিসাব রাখছে, যে মস্তিষ্কে লাভের অঙ্ক কষছে, এই যাবতীয় চাঞ্চল্য নিয়ে এক পৃথক জীবনযাত্রা, কোথাও অধিক উত্তাপ, জীবন মুক্তি। যেমন ধন্দুর মা বলছিল, তোমাকে এই শাস্তি পেতে হবে, অথচ প্রীতম অন্যদের সহায়তার বাজিকর রীতিতে গর্ত খুঁজছে, শুধুমাত্র মানুষটিকে সহমত করেছিল, মাটি দিয়ে গর্ত বোঝাই করেছিল, তারপর দল নিয়ে আবার পথে বেরিয়ে পড়ছিল। সবকিছুই যেমনকার তেমনি ছিল। দয়ারামের সেই ভৃত্য যে নিজের ঘাড় পেতে দেয় প্রভুকে ঘোড়ায় উঠতে সাহায্য করার জন্য, ও সালমান নতুন পরিচয় সেই কৃতদাসী রমণীর, যাকে প্রতি রাতে আবিষ্কার করতে হয় তার প্রভুকে উত্তেজিত করার পদ্ধতি, অথবা রাজমহল বাজারের গোলধার মহাজনদের ঘরে ঘরে ঋণজালের আবদ্ধ কৃষ্ণকায় সাঁওতাল, অথবা সাহেবগঞ্জের রেলের রাস্তায় পাতার কাছে নিযুক্ত শয়ে শয়ে কুলি, যারা কঠিন প্রহর পাল্লা পর্যন্ত সাহস করে না ও অজ্ঞাত এক জ্বরের প্রকোপে মরে। আবার দেখো, আদিম রণশীলতায় সমস্ত সামাজিক বন্ধনহীন বাজিকর নিয়মবদ্ধ ঝাঁকে, যেন সালমান আর প্রীতমের পরিণতি। এই যাবতীয় বিভ্রান্তির বিষয়ে প্রীতমকে পীড়িত করে। শেষবারের মতো আসার আগে নানা একবার তার বাপের সঙ্গে এসেছিল। সে সম্ভবত তার শৈশব এবং কৈশোরের কথা, এখন থেকে 17.5 বছর আগের ঘটনাই হবে। সেবার বাজিগরের দল এখান থেকে পালিয়েছিল, কেননা তারা দেখেছিল মানুষ তখন যেভাবে মরে তাতে পতেঙ্গার মৃত্যুর মর্যাদাও সে পায়নি, অথচ সেই মানুষই ফসল ফলিয়েছিল, যে যার নির্দিষ্ট নিয়ম মতো শ্রম দিয়েছিল। আর সেই সব মানুষ যার এইসব শ্রমদায়ী মানুষের সর্ব লুট করেছিল, তাদের মতো হৃদয়হীন যন্ত্র বাজিগর সমস্ত পৃথিবীতে আর দ্বিতীয়বার দেখিনি, দেখতে চায় না। কেন তখন বাজিগরের ভানুমতি দেখবে? তখন বাজিগর দেখেছে খাজনা না দিতে পারার জন্য গাছে ঝোলানো মানুষ, চুনের ঘরের মধ্যে আবদ্ধ মানুষ, বিষ্ঠা বীক্ষণে বাধ্য মানুষ, বন্ধাবন্দি জলমগ্ন মানুষ, আর অসংখ্য অশ্লীল কদাচার, যার নামে শাস্তি, যার নাম প্রজাকে শায়েস্তা করা। পৃথিবীর যাবতীয় ইন্দ্রজাল কিংবা ভানুমতির খেয়ে থেকে অনেক বেশি উত্তেজক ও বিস্ময় উন্মাদকারী এইসব ঘটনা। তখন প্রীতমের নানা বলেছিল, এই দেশের মানুষগুলো অবশ্যই দানোয়ার পেরিয়েছে, না হলে এমন হতো না, সুতরাং পালাও, এখান থেকে পালাও। কিন্তু আমার ভানুমতি দেখে কে দেখে ভালুক আর বান্দরের নাচ? কে দেখে সালমার ভবিষ্যৎবাণী, টোটকা মাদুলি বিদ্যা? দৈত্যের মতো রেলের গাড়ি ভীষণ গতিতে 100 মাইল ছুটে যায়, জলের উপর দিয়ে অত বড় লোহার নৌকা মাল বোঝাই হয়ে দ্রুত এগোয়, টেলিগ্রাফের তার শহর ছেড়ে গ্রাম পেরিয়ে নতুন শহরে ছুটে চলে। বাপ হে বাপ, আমার সওদা কে নিবে? অত সময়ও নেই মানুষের। সাহেবরা নিত্য নতুন উত্তেজনার আমদানি করে,
কেউ তোকে না বাঁধলেও তুই বাঁধি পড়বি, যেন সারা দুনিয়া জুড়ে ফাঁদে, সেই ফাঁদে অজস্র ফাঁক, তবু তুমি যেতে পারবে না, এমনই মজা। তোমাকে থেকে কেউ বলবে না, যেতেও কেউ বলবে না, কেউ থাকতেও বলবে না, মানুষ শুধু দুঃখ পায়। এইসব বাজিকর বোঝাতে চায় না, বোঝেও না। এইভাবে শীত পার হয়ে সূর্য উত্তপ হয়ে থাকে, গঙ্গার পাড়ের বালি হালকা হয়ে দিক দিকে উড়িয়ে যায়। তারপর ক্রমশ গঙ্গার উপরে হঠাৎ হঠাৎ টুকরো মেঘের আবির্ভাব হয় এবং অচিরেই তা ঝড়ের আকাশে ফেটে পড়ে, তাঁবুগুলো ছিঁড়ে উড়িয়ে নিয়ে যায়। এই সব সময় বোঝা গঙ্গা পাড়ে থাকা সম্ভব নয়। তখন প্রীতম শহরের সংলগ্ন মাঠে তাঁবু ফেলে। তার জন্য আবার দারোগার অনুমতি নিতে হয়। হাটে ও বাজারে এভাবে শীতের মাঝ থেকেই অপর্যাপ্ত শস্য আসতে শুরু করে। সেই সব পণ্য বৃহদাকার জলযানে ও রেলগাড়িতে চেপে যায় মুর্শিদাবাদ ও কলকাতা নামক শহরগুলোতে। এই সময় হাট বাজারে প্রাণবন্ত হয়। এসব প্রাণবন্ত হাটে প্রীতমের দল বাদর ও ভাল্লুক নাচায়, রুহু চণ্ডের হাড়ের ভেলকি দেখায়, বাঁশবাজি দাড়িবাজি দেখায়, কিন্তু সবাই টের পায় মানুষ আর আগের মতো বিস্ময় বিমুখ হয়েও হয় না। বাজিকর রমণী চলতে ফিরতে বিচিত্র হিল্লোল ও কটাক্ষ ছড়ে যেসব পুরুষদের ঘায়েল করে, তাদের স্বভাবের অঙ্গ সৎ অসৎ কিংবা অগ্রপরিচিত বিবেচনা করে। সেই সময় সেসব মানুষের কেউ কেউ বদলপি ও বেপরোয়া। কখনো কখনো তারা হামলা করে, তাতে কিছু অশান্তি হয় ও প্রীতমকে দলের মধ্যে কিছু নিয়ম শৃঙ্খলা পরিবর্তন করতে হয়, যা একান্তই নতুন। তারপর দন্দুর ছোট বোন প্রেমা একদিন দড়ির উপর থেকে ভিড়ের মধ্যে সাহসসহ দন্দুর সেই ঘোড়াটিকে দেখে এবং উৎসাহ দুই আঙ্গুলে মুখ ঘুরিয়ে নিতান্তই যাযাবরী শীষধ্বনি বাজাতে ছুটে দেয়, বাতাসে ছুড়ে দেয়। ঘোড়াটি তাকে দেখে ও সাওয়ারের ইচ্ছে অনিচ্ছাকে তোয়াক্কা না করে এসে উল্লাসে তুলে প্রেমার দিকে তাকিয়ে থাকে। আরোহী দারোগা পুত্র আনন্দময় কৌতুক বোধ করে ও ঘোড়াকে ইচ্ছা মতো চালাতে দেয়। ঘোড়া এসে বাজিকরের চটলায় কাছে থামে এবং চঞ্চল হর্ষ প্রকাশ করে। প্রেমা দড়ি থেকে নেমে এসে বলে, হে বাবু, ঘোড়া তোমার কথা শোনে? আনন্দে হেসে বলে, না, শুনলে মায়ের খায়। ঘোড়াটির দেহ আর উজ্জ্বল হয়েছে, বোঝা যায় সে আদর যত্নে ভালোই পাচ্ছে। এত সুন্দর ঘোড়া এই অঞ্চলে দেখা যায় না। প্রেমা ও অন্য মেয়েরা ঘোড়াকে ঘিরে ধরে এবং আনন্দের সঙ্গে বিভিন্ন ধরনের লঘু কৌতুক করে, কল হাস্য ঠাট্টা করে। এতগুলো রহস্যপ্রিয় উচ্ছল যুবতীর সান্নিধ্য আনন্দ গর্ববোধ করে। এইসব মেয়েদের চলতে ফিরতে সে অনেকবার দেখেছে বটে, কিন্তু কখনো মনোযোগ দেয়নি। এখন কাছে থেকে ভালো করে এদের উন্মাদনা দেখে ও নেশাগ্রস্ত হয়। আনন্দ ফিরে যায়, কিন্তু মস্তিষ্কে প্রেমার যুবতীর শরীর জন্য আক্ষেপ নিয়ে যায়। অবশ্য এই আক্ষেপ নিতান্তই আকাঙ্ক্ষার নির্মমতা, কেননা তখন সময়টা ছিল দারুণ উত্তেজক ও আকাঙ্ক্ষিত বস্তু সমস্ত মানুষের আয়ত্তের মধ্যে। সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমদায়ী মানুষ, তখন ছিল একেবারেই দুর্বিষণ্ণহীন। এই যেতে কোনো সামান্য সংশয় ছিল। একটা মাদি ঘোড়া আর একটি যৌবন বাজিকর যুবতী তার কাছে এক মুহূর্তে এক নয়। দুই একদিনের মধ্যে আনন্দ ঘোড়া বাজারের সওদা নিয়ে আসে, প্রেমার রাস্তা আটকায়। প্রেমা আনন্দ আশানুরূপ ঝিলিক দিয়ে হাসে। আনন্দ এই যাযাবরীর চোখে আমলান দেখে এবং ভাবে এই যাযাবরী চোখে স্বাভাবিক। তবে আনন্দ নিজের দৈহিক সৌন্দর্য ও ক্ষমতার উপর যথেষ্ট আস্থাবান।
আর এই ধরনের যুবকরা প্রথমে বল প্রয়োগটা লজ্জাজনক মনে করে। 2-1 দিনের মধ্যে আনন্দের ঘোড়া বাজারের সওদা নিয়ে আসে, প্রেমার রাস্তা আটকায়। প্রেমা আনন্দর আশানুরূপ ঝিলিক দিয়ে হাসে। আনন্দ এই যাযাবরের চোখে আমলান দেখে এবং ভাবে এই কি যাযাবরের চোখের স্বাভাবিক দ্যুতি না বিশেষ কম্পন। প্রেমা অবশ্যই শহরের সেরা যুবতীটির মনোহরণ করার জন্য যুবকটির মনোহরণ করার কর্তৃক জহির করার সঙ্গিনীদের কাছে বিষয়টা যাযাবরীদের চিরকালের ধম্ম। কিন্তু রাজমহল পাহাড়ের উপত্যকায় তখন শুকনো পাতা বড় বেশি ঝরছিল, হাওয়া ছিল উদ্দাম, আর প্রীতমেও দল নিয়ে অন্যত্র যাওয়ার ইচ্ছা ছিল না। কাজেই বাজিগর ছাউনিতে প্রেমা সমস্যা সৃষ্টি করে যখন সালমার কাছে সে তার ভাগ্য গণনা করতে আসে। শেষ হলো প্রথম খণ্ড। শনিবার যখন বছর 12, শনিবার তার নানির থেকে এখন পর্যন্ত এতটুকুই সে গল্প শুনছে। পরবর্তী খণ্ডে পরতাপ ও জিল্লুর অগ্রহায়ণ মাস, এই পর্বটি আমরা শুনব। রঘুচন্দ্রের হাড় অভিজিৎ সিনের লেখা। এখানে অনেকগুলোর খণ্ড আছে, যার মধ্যে প্রথম খণ্ডটি শেষ হলো শনিবার যখন বছর 12 বয়স। ধন্যবাদ।